আজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর টেবিলে উপস্থাপন করা হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী। আমি এখন মাননীয় বাণিজ্য প্রতিমন্ত্রী জনাব আহসানুল ইসলাম টিটোকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সংশোধন বিল 2024 উত্থাপনের অনুমতি প্রার্থনার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আহসানুল ইসলাম টিটো, বাণিজ্য প্রতিমন্ত্রী, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন আইন 1992 এর অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সংশোধন বিল 2024 এই মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আহসানুল ইসলাম টিটো, বাণিজ্য প্রতিমন্ত্রী, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন আইন 1992 এর অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সংশোধন বিল 2024 এই মহান সংসদে উত্থাপন করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সংশোধন বিল 2024 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় বাণিজ্য প্রতিমন্ত্রী জনাব আহসানুল ইসলাম টিটোকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সংশোধন বিল 2024 সম্পর্কে সংসদে রিপোর্ট দানের জন্য বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণের প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আহসানুল ইসলাম টিটো, বাণিজ্য প্রতিমন্ত্রী, প্রস্তাব করছি যে জাতীয় সংসদে উত্থাপিত বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সংশোধন বিল 2024 বিলটি আগামী 7 কর্মদিবসের মধ্যে পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য বাণিজ্য মন্ত্রণালয় সম্পৃক্ত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সংশোধন বিল 2024 পরীক্ষাপূর্বক 7 কার্যদিবসের মধ্যে সংসদে রিপোর্ট দানের জন্য বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন 2024-2025 অর্থ বছরের বাজেটের উপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনায় অংশগ্রহণের জন্য আমি প্রথমে আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নাসির শাহরিয়ার জাহেদি, ঝিনাইদহ 2। আপনার সময় 7 মিনিট। মাননীয় স্পিকার, 2024-2025 অর্থ বছরের বাজেটের উপরে আলোচনার সুযোগ দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের বাজেটের ইতিহাসে আমি সেদিনও বলেছি, জাতির জনক বঙ্গবন্ধুর প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা আমাদের সমস্ত অর্থনৈতিক পরিকল্পনার সূতিকাগার ছিল। আমি বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করছি, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। 1971 সালের সকল শহীদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। 1975-এর মর্মান্তিক ঘটনায় শাহাদত বরণকারী সকলের প্রতি আমার আন্তরিক মাগফিরাত কামনা করছি। জাতীয় 4 নেতার প্রতি আমি আমার সশ্রদ্ধ শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমি সুস্বাস্থ্যময় দীর্ঘায়ু কামনা করি। মাননীয় স্পিকার, এর আগেও আমি সংসদে ক্যাডেট কলেজ বিষয়ে কয়েকটা কথা বলেছিলাম। ক্যাডেট কলেজগুলো অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও ক্যাডেট কলেজের উপরে বাজেট কেন জানি সবসময় অপ্রতুল থাকে। ক্যাডেট কলেজগুলো সবসময় একটি বাজেট সংকটে ভুগতে থাকে। তা আমি আশা করব মাননীয় অর্থমন্ত্রী
আগামী অর্থ বছরে এই ক্যাডেট কলেজ শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্যে, ক্যাডেট কলেজগুলোকে যথার্থভাবে পরিচালনার জন্যে যে পরিমাণ অর্থ প্রয়োজন সেই পরিমিত অর্থ বরাদ্দের ব্যবস্থা ইনশাল্লাহ করবেন। মাননীয় স্পিকার, আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। তিনি হসপিটাল ফার্মাসিস্ট নিয়োগের ক্ষেত্রে ইতিবাচক সম্মতি দিয়েছেন এবং আমি যতদূর জানি স্বাস্থ্য মন্ত্রণালয় এই হাসপাতাল সমূহে ফার্মেসি গ্র্যাজুয়েটদের অ্যাপয়েন্টমেন্টের জন্য কাজ চলমান আছে। আমি মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলবো, প্রথম বছরে আমাদেরকে হয়তো 600 জন স্নাতক ফার্মাসিস্ট নিয়োগ দেওয়া প্রয়োজন হতে পারে দেশের মানুষের স্বার্থে, দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নের স্বার্থে। আমি সেখানে এই পরিমাণ জনবল নিয়োগের জন্য প্রয়োজনীয় অর্থ স্বাস্থ্য মন্ত্রণালয়কে যেন প্রদান করা হয়, আমি তার জন্য জোর সুপারিশ এবং অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার ঝিনাইদহ জেলা এমন একটি জেলা যেখানে একটা মেডিকেল কলেজ নাই, আমার 250 শয্যার হাসপাতালে কোনো কার্ডিয়াক সিসিউ নাই, কোনো ডায়ালিসিসের সুযোগ নাই, ক্যান্সার পেশেন্টের জন্য কোনো কেমোথেরাপি নাই। আমি আন্তরিকভাবে অনুরোধ জানাবো আগামী বাজেটে আমার ঝিনাইদহের জন্য একটি মেডিকেল কলেজ এবং ঝিনাইদহের 250 শয্যা হাসপাতালে একটি বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠা করার ব্যবস্থা নেওয়া হয়, যেখানে অন্তত ক্যান্সারের কেমোথেরাপি, কিডনি রোগের ডায়ালাইসিস, হার্টের পেশেন্টের সিসিইউ এগুলো অবস্থান করা যায়। আজকে ঝিনাইদহে একটা হার্ট অ্যাটাক হলে তাকে হয় খুলনায় অথবা ফরিদপুরে অথবা ঢাকায় আনতে হয় এবং মাননীয় স্পিকার, কষ্টকর হলে বলতে হচ্ছে এর অধিকাংশ পেশেন্ট ওই অ্যাম্বুলেন্সের ভেতরে এই পথিমধ্যে ইন্তেকাল করেন। এটা খুবই দুঃখজনক। আশা করি মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এই বিষয়ে দৃষ্টি দিবেন। মাননীয় স্পিকার, আমার ঝিনাইদহের সাধুহাটে এটা বিশাল কৃষি ফার্ম রয়েছে, কিন্তু ঝিনাইদহে কোনো বিশ্ববিদ্যালয় নাই, একমাত্র জেলা। আশেপাশে সবখানে বিশ্ববিদ্যালয় আছে, আমার ঝিনাইদহে নাই। তো ঝিনাইদহে এই সাধুহাটি ফার্মকে কেন্দ্র করে যদি একটা কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা যায়, তাহলে এলাকায় একদিকে যেমন কৃষি সম্প্রসারণ হবে, আমার হাজার হাজার স্টুডেন্টস ওখানে পড়াশোনা করে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারবে। বিষয়টির প্রতি এই ব্যাপারে বরাদ্দ রাখার জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমি অত্যন্ত আনন্দের সাথে আপনাকে জানাচ্ছি আমাদের ঝিনাইদহ জেলাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি মাগুরা থেকে ঝিনাইদহ হয়ে মোবারকগঞ্জ পর্যন্ত রেল কানেকশন, এটা সম্প্রতি সরকার থেকে নীতিগত সিদ্ধান্ত দেওয়া হয়েছে। মাননীয় রেলমন্ত্রী মহোদয়ের সাথে আমাদের মিটিং হয়েছে, তিনিও সম্মতি দিয়েছেন। এখন প্রয়োজন হলো এই প্রকল্পটা দ্রুত বাস্তবায়ন করা এবং সেখানে আমি বিশ্বাস করি মাননীয় অর্থমন্ত্রী আগামী অর্থ বছরে এই ব্যাপারে প্রয়োজনীয় অর্থের বরাদ্দ রাখবেন। মাননীয় স্পিকার, আমি এখন একটু অন্য বিষয়ে যাব। খেলাপি ঋণ নিয়ে আমরা প্রায় কথা শুনি। গতকাল সংসদে খেলাপি ঋণ নিয়ে আলোচনা হয়েছে। আমাদের বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ 1,82,295 কোটি টাকা। আমাদের মতন দেশের জন্য এটা একটা হিউজ, যদিও শতাংশের দিক থেকে এটা 11.10%। কিন্তু মাননীয় স্পিকার, আমাদেরকে খেয়াল করতে হবে এই খেলাপি ঋণের সাথে আমরা যেন যেগুলো আমরা রাইট অফ করেছি, অবলম্বন করেছি, তার পরিমাণ 58,000 কোটি টাকা। সেপ্টেম্বর 2023 পর্যন্ত বিভিন্ন মামলায় 2,12,157 কোটি টাকা বিভিন্ন মামলার কারণে সরকারের অনাদায়ী হয়ে আছে। সারা দেশে আদালতে আটকে থাকা মামলা রয়েছে 2,42,096টি। এই মামলা কবে নিষ্পত্তি হবে আর কবে এই 2,12,000 টাকা সরকার অর্থ মন্ত্রণালয় পাবে আমি জানি না। এই সবগুলো যদি আমি যোগ দেই মাননীয় স্পিকার 2 লক্ষ, তাহলে আমাদের সর্বমোট দাঁড়াবে প্রায় 25%। আমাদের এই যে ঋণ দেওয়া হয়েছে তার 25% আমরা হাতে পাচ্ছি না। এটা 11% নয় মাননীয় স্পিকার, 11% শুধু খেলাপি ঋণ, তার সাথে বাকিগুলো যোগ করলে এটা 25%-এ দাঁড়াচ্ছে, যেটা অত্যন্ত হিউজ ফিগার এবং আমাদের দেশের জন্য আমাদের আশা করি মাননীয় অর্থমন্ত্রী এদিকে তার সদয় দৃষ্টি দিবেন। মাননীয় স্পিকার, কৃষি আমাদের প্রাণের সেক্টর, অথচ আমি দেখছি এবছর আপনি যদি মূল্যস্ফীতির কথা বলেন মাননীয় স্পিকার, যেটা নিয়ে অহরহ আমরা আলোচনা করছি, মূল্যস্ফীতির জন্য যে 749টি পণ্যের দ্রব্যমূল্যকে বিবেচনা করা হয় তার ভিতরে 500-র অধিক হলো কৃষিজাত পণ্য। এই পণ্যগুলোর ভিতরে এখানে আপনি মূল্যস্ফীতি যদি আপনি সংশোধন করতে চান, এটাকে ইমপ্রুভ করতে চান,
আপনাকে কৃষির উৎপাদন বাড়াতে হবে, কৃষকের ভর্তুকি দিতে হবে। মাননীয় স্পিকার, অত্যন্ত দুঃখজনক যে কৃষির ভর্তুকির ক্ষেত্রে 32.7% ভর্তুকি কমিয়ে দেওয়া হয়েছে। এই দেশের কৃষি নির্ভর দেশে কিভাবে কৃষির উপরে ভর্তুকি কমানোর সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয় গ্রহণ করলো এটা আমি নিশ্চিত নই। মাননীয় স্পিকার, আমার সময় শেষ হয়ে যাচ্ছে, আপনি যদি মেহরবানি করে একটু বাড়িয়ে দেন আমি কয়েকটা গুরুত্বপূর্ণ বক্তব্য শেষ করতে পারি। 2 মিনিট। আচ্ছা, মাননীয় স্পিকার, কৃষির ক্ষেত্রে আপনি যদি দেখেন 2023-24 সংশোধিত বাজেটে 25,644 কোটি টাকা ছিল কৃষির ভর্তুকি। আগামী বছরে সেটা 25,000 থেকে 17,000-এ নামিয়ে আনা হয়েছে, 32.7% কমিয়ে দেওয়া হয়েছে। কৃষির ভর্তুকি কমানোর আমি কোনো যুক্তি দেখি না। মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের আমি দৃষ্টি আকর্ষণ করব, এই কৃষির ভর্তুকিটা যেন না কমানো হয়, না বাড়াতে পারি, গত বছর যেটা ছিল অন্তত সেটা যেন থাকে। মাননীয় স্পিকার, সামাজিক নিরাপত্তা কর্মসূচি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটা অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত যুগোপযোগী এবং মানুষের জন্য কল্যাণকর একটা কর্মসূচি। আমি খুব দ্রুত আপনাকে যেটা বলে যাচ্ছি, এই সোশ্যাল সেফটি নেটের ওপেন মার্কেট সেলস বা ওএমএস, খাদ্য ভর্তুকি, ভালনারেবল গ্রুপ ফিডিং বা ভিজিএফ, মাতৃ ও শিশু উন্নয়ন কর্মসূচি, এই চারটের অবস্থা আমি যদি বলি মাননীয় স্পিকার, ওএমএসটা মাত্র 4% বাজেট বাড়ানো হয়েছে, যেটা অত্যন্ত অপ্রতুল। ওএমএসটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের একটা সাংঘাতিক উপকারের জায়গা, সেখানে আমরা মাত্র 4% আমরা বাড়িয়েছি, এটা কোনো ক্রমেই এনাফ নয়। মাননীয় স্পিকার, তার থেকে কঠিন দশা হলো খাদ্য ভর্তুকিতে। খাদ্য ভর্তুকিতে আমরা 20% কমিয়ে দিয়েছি। খাদ্য ভর্তুকিতে কমিয়ে দেওয়ার আমি কোনো যুক্তি দেখি না। মাননীয় অর্থমন্ত্রী নিশ্চয়ই এদিকে নজর দিবেন, যেখানে সাধারণ মানুষকে আমরা সার্ভ করছি, তাদের সেবা দান করছি, এই সেবামূলক খাতে কি করে 20% ভর্তুকি কমানো হলো, এটা আমার কাছে বোধগম্য নয়। আশা করি মাননীয় অর্থমন্ত্রী এদিকে তার সদয় দৃষ্টি দিবেন। মাননীয় স্পিকার, ভিজিএফ, আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দের মাথা খারাপ হয়ে যায় ভিজিএফ এর কার্ড বিতরণ করতে গিয়ে। যা দেয়া হচ্ছে সেটাই প্রতুল নয়, মাত্র 7% বাড়ানো হয়েছে। আমি মনে করি এবছর ছিল 527 কোটি টাকা, এটাকে 563 করা হয়েছে, এটাকে অন্তত 1000 কোটি টাকা ভিজিএফ এ আমাদের বরাদ্দ দেওয়া উচিত। মাননীয় স্পিকার, মাতৃ শিশু উন্নয়নে 23% বাড়ানো হয়েছে, এটাকে আমি প্রশংসা করি, এবং পেনশন কর্মসূচিতে 36% বাড়ানো হয়েছে। সরকারের পেনশনভোগীদের জন্য এটা ভালো হয়েছে, আমি এটার প্রশংসা করছি। আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার। আমাকে ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সাদিক সুনামগঞ্জ 4-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 7 মিনিট। আছে তালিকায়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি পরে বক্তব্য দিব বলে জানিয়েছিলাম, সম্ভবত আগে যেটি ছিল সেটি উচ্চারিত হয়েছে। আমি 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 বলে নেওয়াটাই যুক্তিযুক্ত মনে করছি। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। 7 মিনিট। জি মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার মাধ্যমে আমরা এই একটি পতাকা, একটি দেশ, এই মানচিত্র, এই সংবিধান এবং আজকের বাংলাদেশ পেয়েছি। আমি গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি যারা মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ জীবন দিয়েছেন এবং আমাদের যে মা বোন সম্ভ্রম দিয়েছেন, তার জন্য আমি তাদের কাছে গভীর কৃতজ্ঞতায় মাথা নত করছি। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 15ই আগস্টে জাতির পিতার সঙ্গে জাতির পিতার সহধর্মিণী সহ যারা জীবন উৎসর্গ করেছেন, শাহাদত বরণ করেছেন, মুক্তিযোদ্ধা অফিসার হিসাবে ক্যাপ্টেন কামাল এবং লেফটেন্যান্ট জামাল এবং তাদের নবপরিণীতা বধূ সহ শিশুপুত্র রাসেল সহ যারা শাহাদত বরণ করেছেন, আমি গভীর শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি। আমি একই সঙ্গে স্মরণ করছি মাননীয় স্পিকার, জেলের ভিতরে মানুষ মনে করে সবচেয়ে নিরাপদ জায়গা, সেই নিরাপদ জায়গায় জেলের ভিতর জারি 4 নেতাকে যারা হত্যা করেছে তাদের প্রতি তীব্র নিন্দা করে আমি গভীর শ্রদ্ধায় এই জাতীয় নেতৃবৃন্দ থেকে স্মরণ করছি। মাননীয় স্পিকার, এই বাংলাদেশ হওয়ার জন্যে ভাষা আন্দোলনের শহীদরা এবং হাজার বছর ধরে
বাংলার মানুষ যে সংগ্রাম করেছেন, যে যুদ্ধ করেছেন, তাকে আমি গভীর শ্রদ্ধা স্মরণ করছি। আমাদের ভাষার জন্য 400 বছর আগে আব্দুল হাকিম বলেছিলেন, যেসব বঙ্গেতে জন্মে হিংসা বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে সেই সব লেখক, কবি, সাহিত্যিক এবং দেশপ্রেমিক, ভাষাপ্রেমিক এইসব মহামানবদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। মাননীয় স্পিকার, বাজেট বিষয়ে আমি বিশেষজ্ঞ নই, আমি বাংলা সাহিত্যের ছাত্র, আমি অর্থনীতির ছাত্র নই। তবে সরকারি কাজ করতে গিয়ে বাজেট সম্পর্কে আমার যেটুকু ধারণা হয়েছে এবং এই রাজনীতিতে এসে বাজেট সম্পর্কে আমার যেটুকু ধারণা হয়েছে, আমি বিশ্বাস করি বাজেট শুধু অর্থনীতির টাকা পয়সার হিসাব নয়। কেউ কেউ মনে করেন বাজেট বোধহয় শুধু টাকা পয়সার হিসাব। বাজেট টাকা পয়সার হিসাব নয়। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের বাজেট তৈরি করার সময় জাতির পিতার জ্যেষ্ঠ সন্তান মাননীয় প্রধানমন্ত্রীকে, আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে এমন সব বিষয়কে বিশ্লেষণ করতে হয় যা অন্য দেশের জন্য প্রযোজ্য নয়। বাজেট একটি সাংস্কৃতিক এবং সামাজিক দলিলও বটে, আমাদের স্বপ্নের দলিল বটে। আমরা কি চাই? জাতির পিতার জ্যেষ্ঠ সন্তান মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত করতে চান। বাংলাদেশের বাজেট তৈরি করার সময় উপকূলের যে কৃষক আছেন তার কথা যেমন ভাবতে হয়, স্কুলের ছাত্রীর কথা ভাবতে হয়, তার উপবৃত্তির কথা ভাবতে হয়। বাজেট তৈরি করার সময় একজন বিধবার কথা ভাবতে হয়। বাজেট তৈরি করার সময় হাসপাতালের বারান্দায় যে অসুস্থ রোগী কন্দন করছেন তার কথাও ভাবতে হয়। বাজেট তৈরি করা কোনো শুধুমাত্র টাকার হিসাব নয়। আমাদের যে হোলিস্টিক বিষয়গুলো আছে, বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে রওনা হচ্ছে এই সময়ে, এবং পৃথিবীতে যখন যুদ্ধ চলছে, রক্তপাত চলছে, সেই যুদ্ধের বিরুদ্ধে জাতির পিতার জ্যেষ্ঠ সন্তান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোচ্চার হয়েছেন। সারা পৃথিবী তাকে অভিনন্দন জানিয়েছে। তিনি শান্তির পক্ষে কথা বলছেন এবং আমরা জানি জাতির পিতার জ্যেষ্ঠ সন্তান মাননীয় প্রধানমন্ত্রী কাউকে ভয় করেন না, ভয় না করে তিনি শান্তির পক্ষে কথা বলেন। কিন্তু এই যুদ্ধের জন্য, আমাদের এই করোনার জন্য যে আর্থিক টানাপোড়েন গেছে, সেই টানাপোড়েনের পর আজকে যে বাস্তবসম্মত রিয়েলিস্টিক একটি বাজেট এখানে উপস্থাপন করা হয়েছে, এই জন্য আমি আমাদের মাননীয় অর্থমন্ত্রী এবং সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার জ্যেষ্ঠ সন্তানকে পুনরায় অভিবাদন জানাই। মাননীয় স্পিকার, আপনি জানেন যে আমি দূরবর্তী একটি এলাকার সংসদ সদস্য। মাননীয় স্পিকার, সীমান্তের কাছে সুনামগঞ্জ 4-এ দরিদ্র জনগোষ্ঠীর আমি একজন প্রতিনিধি। মাননীয় স্পিকার, উন্নয়ন অভিযাত্রার বাংলাদেশ এখন যে স্তরে পৌঁছেছে, সুনামগঞ্জ 4 আসনের সুরমা নদীর অববাহিকায় যারা বাস করছেন সুনামগঞ্জ সদর এবং বিশ্বম্বরপুরে, তারা এখনো এ পর্যায়ে আসার জন্য সংগ্রাম করছেন এবং তারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যদি গোপালগঞ্জের উন্নতি হয় সুনামগঞ্জের উন্নতি হবে। সুনামগঞ্জে অনেক কিছু হয়েছে মাননীয় স্পিকার, আমরা এর জন্য গভীর কৃতজ্ঞতার সঙ্গে জাতির পিতার জ্যেষ্ঠ সন্তানের প্রতি, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। কিন্তু তারপরও কিছু কিছু বিষয় আছে যেগুলো এখনো আমরা মনে করি আমাদের হওয়া দরকার। আমি 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 গভীর কৃতজ্ঞতায় আমার এলাকাবাসীর পক্ষ থেকে আমি বলছি যে আমাদের সুরমা নদীর উপর ধারাগাঁও হালুয়াঘাট ব্রিজ, আমাদের বাইপাস, আমাদের শুল্ক স্টেশন যদি না হয় সামাজিক অনেক সমস্যা হচ্ছে। মাননীয় স্পিকার, ডলুরা এবং বালাটের শুল্ক স্টেশনটি খুবই জরুরি দরকার। সুনামগঞ্জের টাউন প্রোটেকশন দরকার। আমি মাননীয় পানি সম্পদ মন্ত্রী মহোদয়ের কাছে গিয়েছি, আমি তার কাছে চিঠি দিয়েছি এবং আমি অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে এই হাউসে বলতে চাই, মাননীয় মন্ত্রী মহোদয় সঙ্গে সঙ্গে এটি অ্যাড্রেস করার চেষ্টা করেছেন, আমি তাকে কৃতজ্ঞতা জানাই। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের মন্ত্রী মহোদয় যারা আছেন, বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সবার কাছে কৃতজ্ঞতা জানাই। এই হাউসে সবার কাছে কৃতজ্ঞতা জানাই, তারা সবাই আমাদেরকে সহযোগিতা করছেন। এবং মাননীয় স্পিকার, একটি স্বপ্নকে, একটি গন্তব্যকে লক্ষ্য করে আজকে যে বাজেট প্রণয়ন হয়েছে আমি তাকে অভিনন্দন জানাই। মাননীয় স্পিকার, বাংলাদেশের দুঃখী মানুষকে হাসি ফোটানোর জন্য, বাংলাদেশের মানুষকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত করার জন্য জাতির পিতার যে স্বপ্ন ছিল, স্বপ্নের সোনার বাংলা, সেই সোনার বাংলাকে তৈরি করার জন্য আজকে তার জ্যেষ্ঠ সন্তানের নেতৃত্বে যে সংগ্রাম চলছে সেই সংগ্রামকে আমরা অভিনন্দন জানাই। স্যার, মাননীয় স্পিকার,
এই বাংলাদেশের মতো দেশে যেখানে সব সময় ষড়যন্ত্রের বিশ্ববাষ্প থাকে, যেখানে সর্বত্র মাঝে মাঝেই দেখা যায় বিষধর সাপ থাকে, সেখানে বাংলাদেশের মতো একটি দেশকে সঠিকভাবে পরিচালনা করে তার গন্তব্যে পৌঁছানো। এক সময় ডিজিটাল বাংলাদেশ নিয়ে কেউ কেউ কটাক্ষ করেছেন ডিজিটাল বাংলাদেশ। করোনার সময় আমরা লক্ষ্য করেছি মাননীয় স্পিকার, যদি ডিজিটাল বাংলাদেশ না হতো তাহলে বাংলাদেশে কোনো কিছু আছে কি নাই তা বোঝা যেত না। মাননীয় স্পিকার, আমাকে আরো 2 মিনিট সময় দিলে আমি কৃতজ্ঞ থাকবো। জি, 2 মিনিট। মাননীয় স্পিকার, করোনার সময় এই ডিজিটাল বাংলাদেশ সবকিছু ব্যবস্থাপনায় যে অসাধারণ ভূমিকা রেখেছে তাতে বোঝা গেছে বহু আগেই জাতির পিতার জ্যেষ্ঠ সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বুঝতে পেরেছিলেন এই গরিব দেশকে সঠিকভাবে পরিচালনা করার জন্য ডিজিটাল পদ্ধতি ছাড়া কোনো উপায় নেই। আজকে সব কিছু সহজ হয়ে গেছে এবং এখন আমাদের স্বপ্ন 2030 সালের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এবং 2041 সালে উন্নত বাংলাদেশ। তাকে লক্ষ্য করে এই যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীতে বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের বাজেট প্রণয়ন করা অত্যন্ত কঠিন কাজ। আমি গভীর কৃতজ্ঞতার সঙ্গে মাননীয় অর্থমন্ত্রী সহ আমাদের এনবিআর এর কর্মকর্তারা সহ আমাদের অন্যান্য যারা এসবের জন্য কাজ করেছেন, দিবারাত্র কাজ করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং যার নেতৃত্বে এই বাজেট এখানে উপস্থাপিত হয়েছে তার দেশপ্রেম নিয়ে পৃথিবীর কেউ প্রশ্ন তুলতে পারবে না। তিনি তার কাছে বাংলাদেশ নিরাপদ, তিনি জানেন বাংলাদেশের গন্তব্য কোথায়, বাংলাদেশে কোথায় নিয়ে যেতে হবে। জীবনের ঝুঁকি নিয়ে তিনি বারবার বাংলাদেশের জন্য কথা বলছেন। পদ্মা সেতু তৈরি করার সময় দুর্নীতির দোহাই দিয়ে যখন টাকা উঠিয়ে নিয়ে গেল তখন সবাই মনে করলো বাংলাদেশ পদ্মা সেতু তৈরি করে তো দূরে থাক, পদ্মা নদীর উপর একটি বাঁশের সাঁকুও তৈরি করতে পারবে না। বাংলাদেশ পদ্মা সেতু তৈরি করেছে, বিশ্ব ব্যাংকের গাড়ি পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছে। বাংলাদেশের কাছে, পৃথিবীর কাছে এটি একটি বাস্তবতা মাননীয় স্পিকার। সুতরাং এই যুদ্ধ বিধ্বস্ত সময়ে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুধু 71-এ শেষ হয়ে যায় নাই, বাংলাদেশের মুক্তিযুদ্ধ 75-এ শেষ হয়ে যায় নাই। অদ্যাবধি বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলবে। অসাম্প্রদায়িক একটি সুন্দর বাংলাদেশ রচনা করার জন্য, একটি মানবিক বাংলাদেশ রচনা করার জন্য এই যে বাজেট আজকে উপস্থাপন করা হয়েছে তাকে ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন মাননীয় সদস্য জনাব আলাউদ্দিন আহমেদ চৌধুরী ফেনী 1-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 7 মিনিট। স্পিকার, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বাজেট বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধু শিশুপুত্র রাসেল সহ এই যাবৎকালের যত শহীদ হয়েছেন দেশপাত্রিকার টানে সেই সমস্ত বীর শহীদদেরকে। মাননীয় স্পিকার, আমি বাজেট বক্তৃতার শুরুতেই প্রথমেই আমি দৃষ্টি নিবন্ধিত করব আমার নির্বাচনী এলাকা ফেনী 1 তথা পরশুরাম, ফুলগাজী এবং ছাগলনাইয়ার দিকে। মাননীয় স্পিকার, আপনি জানেন এই ফেনী 1 এমন একটি নির্বাচনী এলাকা যে নির্বাচনী এলাকার 3 দিকে ভারত বেষ্টিত এবং এই নির্বাচনী এলাকার উপর দীর্ঘদিন ধরে প্রায় 50 বছর ধরে স্বৈরাচারের জগদ্দল পাথর চেপে বসেছিল। এই নির্বাচনী এলাকা থেকে বেগম খালেদা জিয়া 4বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, 2বার প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েও এই এলাকার উন্নয়নের দিকে দৃষ্টিপাত করেননি। মাননীয় স্পিকার, আমাদের কাছে মনে হয়েছে তিনি আমাদের এলাকাকে বুকে ধারণ করেননি অথবা আমাদের এলাকার প্রতি কোনো একটা প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে ওই এলাকাতে বছরের পর বছর উন্নয়ন বঞ্চিত করেছিলেন। মাননীয় স্পিকার, জননেত্রী শেখ হাসিনা 1998 সালে মুহুরী কৌয়া বন্য নিয়ন্ত্রণ প্রকল্প চালুর উদ্যোগ নিয়েছিলেন। তিনি 2001 সালে সেই প্রকল্প বন্ধ করে দিয়েছিলেন। সেই নির্বাচনী এলাকাতে আজ অনেকগুলো সমস্যায় জর্জরিত। মাননীয় স্পিকার, আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং যোগাযোগ মন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি ফেনী বিলোনিয়া রোড এবং ফেনী ছাগলনাইয়া শুভপুর রোড প্রশস্তকরণের কাজ একটাকে অনুমোদন করে শুরু করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি আজ আপনার মাধ্যমে যোগাযোগ মন্ত্রীর প্রতি অনুরোধ করছি আমার নির্বাচনী এলাকার পরশুরাম, ফুলগাজী এবং ছাগলনাইয়ার সংযোগকারী একমাত্র সড়ক
ক্যাপ্টেন লেক রোডকে প্রশস্তকরণের কাজ করার জন্য। মাননীয় স্পিকার, ফেনী বিলোনিয়া রেল পথটি প্রায় 100 বছরের স্মৃতি বিজড়িত, তা আজকে বন্ধ আছে। আমি তা চালু করার জন্য আপনার মাধ্যমে রেলপথ মন্ত্রীর প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার ফেনী 1 নির্বাচনী এলাকাতে অনেকগুলো রাস্তাঘাট, বিএস কালভার্ট এর অভাবে জনগণ কষ্ট পাচ্ছে। সেই সমস্ত অবকাঠামো নির্মাণের জন্য স্থানীয় সরকার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি কৃষিমন্ত্রীর প্রতি। আমার এলাকার কৃষিখাতের উন্নয়নের জন্য বিএডিসি সেচ প্রকল্প থেকে উন্নত সেচ যন্ত্রাদি প্রতিস্থাপনের মাধ্যমে কৃষিকাজের উন্নতি সাধনের জন্য। মাননীয় স্পিকার, আমার এলাকায় 3টি স্বাস্থ্যকেন্দ্র আছে। এই 3টি স্বাস্থ্যকেন্দ্র নানা সমস্যায় জর্জরিত। কিছুদিন আগেও আমি স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের নলেজে এনেছিলাম, বারবার পোস্টিং দেওয়া হচ্ছে এবং সেই ডাক্তারদেরকে অ্যাটাচমেন্টের নামে ঢাকার বিভিন্ন হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। সেই সমস্ত পদগুলা না হচ্ছে শূন্য, না হচ্ছে পূর্ণ। এই জন্য একটি আজব অবস্থা। মাননীয় স্পিকার, আমি সেই অবস্থা থেকে মুক্ত করে এই 3টি স্বাস্থ্যকেন্দ্রকে আধুনিক স্বাস্থ্যকেন্দ্রে রূপ দিয়ে এলাকার মানুষের স্বাস্থ্যসেবা উন্নতির ব্যবস্থা করার জন্য মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর প্রতি জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি এবার বাজেটের দিকে একটু দৃষ্টি নিবন্ধন করছি। 2008 সালে বাজেটের চেয়ে প্রায় 5 গুণ বেশি 8 লক্ষ কোটি টাকার বাজেট মাননীয় অর্থমন্ত্রী এই সংসদে উপস্থাপন করেছেন। তার জন্য তাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, এই বাজেটের 2য় অধ্যায়ে সুখী, সমৃদ্ধ, উন্নত এবং স্মার্ট বাংলাদেশ তথা বিনির্মাণের কথা বলা হয়েছে। স্মার্ট বাংলাদেশ হবে সাশ্রয়ী, টেকসই, অন্তর্ভুক্তমূলক, জ্ঞানভিত্তিক, বুদ্ধিগত এবং উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন। সেখানে 11টি বিভাগে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। মাননীয় স্পিকার, 3য় অধ্যায়ে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ এবং মধ্যমেয়াদী নীতি কৌশল এই বিষয়ে সবিস্তারে বর্ণিত আছে, যার থেকে আমরা বাজেট বাস্তবায়নে সরকারের অঙ্গীকার, দৃঢ়তার সুনির্দিষ্ট লক্ষ্য সম্পর্কে ধারণা করতে পারি। এই বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। জনবান্ধব বাজেটে সামাজিক সুরক্ষার জন্য 10,000 কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে। মাননীয় স্পিকার, আমি একটা জিনিস উপলব্ধি করেছি, শুধু বাজেটে অর্থ বরাদ্দ করলেই এবং সেই অর্থেই যদি যথাযথ ব্যবহার না হয় তাহলে সেই বাজেট থেকে জনগণ সুফল পেতে পারে না। আজকেও বাংলাদেশ প্রতিদিনে স্বাস্থ্য খাতের উপর একটা রিপোর্ট বের হয়েছে। খুলনা মেডিকেল কলেজ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে 10 কোটি টাকার 2টি MRI মেশিন সরবরাহের পর থেকে নষ্ট অবস্থায় গোডাউনে পড়ে আছে। এই ধরনের প্রচুর ঘটনা আছে। আমরা এখন ডিজিটাল বাংলাদেশে গুগলে ক্লিক করলে প্রত্যেকটা পণ্যের দাম আমরা জানতে পারি, কিন্তু আমরা দেখি সেই দামের থেকে 3 গুণ, 4 গুণ, 5 গুণ বেশি দামে বিভিন্ন সরঞ্জামাদি কেনা হচ্ছে। তাই আমি মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সরকারি ক্রয় নীতি তথা PPR এর সংশোধনের সময় মনে হয় আমাদের এসে গেছে। তাকে যথাযথভাবে সংশোধন করে বাস্তবসম্মত করে সরকারের টাকা অপচয়ের পথ বন্ধ করার জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীর প্রতি অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা অবসরের পরে প্রভিডেন্ট ফান্ডের টাকার জন্য দীর্ঘদিন ধরে ঘুরতে হয় পথে পথে। আমি তার জন্য সেই একটি থোক বরাদ্দ থাকে, সেটি থেকে দেওয়া হয়। আমি সেখানে একটি বাস্তবসম্মত যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি। একই সাথে NTRCর মাধ্যমে শিক্ষক নিয়োগের কারণে সারা বাংলাদেশের গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক শূন্যতায় ভুগছে। আজকে প্রায় 60,000 শিক্ষকের পদ শূন্য আছে। আমি মনে করি NTRCর মাধ্যমে সেই নিয়োগের বিধান বাতিল করে যুগোপযোগী এবং বিকেন্দ্রীকরণের মাধ্যমে গ্রাম পর্যায়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে একমাত্র উপায়। মাননীয় স্পিকার, আমি 2-3 মিনিট সময় চাচ্ছি। মাননীয় স্পিকার, আপনার কাছে আমার আরো কিছু কথা বলার আছে। জি, 2 মিনিট। মাননীয় স্পিকার, উইকিপিডিয়ার বর্ণনা অনুযায়ী the longest tenured female non-hereditary head of government and
long-serving female leader of a country is Sheikh Hasina of Bangladesh. মাননীয় স্পিকার, এই পথটি অতিক্রম করতে মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক বিপদ সংকুল ঝঞ্ঝা বিধ্বস্ত পথ অতিক্রম করতে হয়েছে। আমাদের ৭৫ সালের পর থেকে আমরা 4টি পর্যায়ে দেখেছি, ৭৫ থেকে ৮১, ৮১ থেকে ৯৬, ২০০১ থেকে ২০০৬ এবং ২০০৭-৮। এই 4টি পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাস্তায় থেকে নিজে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, মিছিল করেছেন, পিকেটিং করেছেন এবং অবরোধ ভেঙেছেন। তিনি শুধু লন্ডনে বসে খুনি তারেক রহমানের মতো নির্দেশ দেন নাই, আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন নাই, আন্দোলনের কর্মসূচিগুলা বাস্তবায়ন করার জন্য রাজপথে থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, যার কারণে প্রায় 20 বারের অধিকবার 21 বারের মতো ওনার উপর জীবনের হামলা এসেছে। মাননীয় স্পিকার, আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি অনুরোধ করব, ওনার সেই যাত্রাপথে দীর্ঘ প্রায় 40 বছরে যারা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হারিয়ে গেছেন তাদেরকে যথাযথ সম্মান প্রদর্শনের সময় এসেছে বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, আমরা যারা আজকে এখানে আছি, আমি মাননীয় স্পিকার আপনার কাছ থেকে আরো 2টা মিনিট সময় চাচ্ছি। আমরা যারা এখানে আছি অনেক ভাগ্যবান। এখানে যে সুবেশী আওয়ামী লীগ আমরা দেখছি, এটি আওয়ামী লীগের মূল চরিত্র না, মূল চেহারা এটা না। আমরা আওয়ামী লীগের যেই চেহারা, সেই চেহারার লোকগুলা আওয়ামী লীগ থেকে ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, আমরা দেখেছি, আমরা যারা আজকে এখানে আছি 3টা শ্রেণীর মানুষ এখানে আছি, যারা প্রথম থেকে রাজপথে আছি তারা, এবং রাজপথের নেতাদের 2 মিনিট সন্তানরা, এবং আরেকটি গ্রুপ আছেন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ যারা আছেন, তারা যারা বিভিন্ন সময় আওয়ামী লীগে যোগ দিয়ে আওয়ামী লীগকে সমৃদ্ধ করেছেন। এই 3টি ভাগ, এই 3টি ভাগের সমস্ত সংসদ সদস্যদের প্রতি আমি অনুরোধ জানাবো, আপনারা দূরদূরের নেতাকর্মীদের মূল্যায়ন করুন। তাদেরকে হয়তো আপনারা এই বাস্তবতার কারণে চালকের আসনে অধিষ্ঠিত হয়তো আপনারা করবেন না, কিন্তু সম্মানের আসনে তাদেরকে প্রতিষ্ঠিত করুন। এই আহ্বান এবং অনুরোধ আপনাদের কাছে জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি প্রধানমন্ত্রীর কাছে 3টি প্রস্তাব উপস্থাপন করছি আমাদের দূরদূরের নেতাকর্মীদের এবং দূরদূরের ইতিহাস সংরক্ষণের জন্য। 85 থেকে 75 থেকে 81, 81-96, 2001-06 এবং 2007-08 এই 4টি পর্যায়ে আন্দোলন সংগ্রামের উপর গবেষণা করার জন্য একটি কমিশন গঠনের প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই 4 পর্যায়ে আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছে তাদেরকে অফিসিয়ালি শহীদের মর্যাদা দান করার জন্য আমি আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি। মাসে অন্তত 2 দিন করে সারা দেশের দূরদিনের ত্যাগী নেতা কর্মীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যাতে সাক্ষাৎকারের ব্যবস্থা গ্রহণ করেন ওনারই সরকারি বাসভবনে, সেই আহ্বান মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি জানাচ্ছি। কারণ তাদের চাওয়ার আর কিছু নাই, তারা শেষবারের মতো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাছ থেকে দেখতে চায়, ওনার মুখ থেকে সরাসরি কথা শুনতে চায়। কারণ দূরদূরের নেতাকর্মীদের সামনে আর কোনো আশা নাই, আর কোনো আকাঙ্ক্ষা নাই, তাদের সামনে একজনই আছেন, তাদের আশাকাঙ্ক্ষার প্রতীক আমাদের একজন শেখ হাসিনা আছে, এটাই তাদের একমাত্র। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আমি এখন মাননীয় সদস্য জনাব মুশতাক আহমেদ রুহি নেত্রকোনা 1কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে বাজেট আলোচনায় অংশগ্রহণের সুযোগ দান করার জন্য। মাননীয় স্পিকার, স্বাধীনতার পর 1972 সালে 12 জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শাসনভার গ্রহণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু। যুদ্ধ বিধ্বস্ত স্বদেশ পুনর্গঠনে মাত্র 3.5 বছর সময় পেয়েছিলেন। তিনি দ্রুত সময়ের ভিতর সংবিধান প্রণয়ন, বাজেট, নানান কর্মসূচি সংস্কার কাজ বাস্তবায়ন করেছিলেন। অনেকগুলো আইন প্রণয়ন করেছিলেন, তার মধ্যে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট 1974, এর ফলে 17,000 হেক্টর আয়তন 111টি ছিটমহল বাসিন্দারা দীর্ঘ 68 বছর পর মুক্তি পান। দ্য টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট 1974 এই আইনের
অনুচ্ছেদগুলোর বৈশিষ্ট্য অনুসারে বিশাল আয়তনের সমুদ্র জয় নিশ্চিত করেন উনারই কন্যা জননেত্রী শেখ হাসিনা। প্রায় 200 বছর ব্রিটিশ শাসিত আর 24 বছর পাকিস্তানি বর্বর শাসকদের নিপীড়নে বঞ্চিত ছিল বাংলাদেশ। বাংলার অভিসংবাদিত নেতা শেখ মুজিব ভগ্নপ্রায় দেশটির পুনর্গঠনে অল্প সময়ে যেসব কালজয়ী পদক্ষেপ নিয়েছিলেন, যে ভিত্তিগুলো তিনি গড়ে দিয়ে গিয়েছিলেন, সেগুলো অনুসরণ করে তার সুফল আমরা এখন পাচ্ছি। মাননীয় স্পিকার, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, যার অক্লান্ত পরিশ্রম, বিজ্ঞ দূরদর্শী নেতৃত্ব, মেধাবী নেতৃত্বে 23তম বাজেট উপস্থাপন হয়েছে মহান সংসদে। ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রীকে চমৎকার বাজেট উপস্থাপনের জন্য। সাম্প্রতিককালের বাজেট পরিসংখ্যান চিত্রে দেখা যায় 2006 সালের চেয়ে 12 গুণ বেশি বাজেট উপস্থাপিত হয়েছে। দেশের ধারাবাহিক অগ্রযাত্রার প্রমাণ এই বিশাল বাজেট। সরকারের পরিকল্পিত নীতি কৌশল বাস্তবায়নের ফলস্বরূপ কোভিড-19, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সারা বিশ্বে ডলার মূল্য বৃদ্ধি, জ্বালানি মূল্য বৃদ্ধি, খাদ্যমূল্যে বৃদ্ধির প্রভাব, বৈশ্বিক মন্দার মধ্যেও বাংলাদেশের দারিদ্র হার কমেছে। খানা আয় ও ব্যয় জরিপ 2022 এর প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী দারিদ্র্যের হার 18.7%, মধ্যদরিদ্রের হার 5.6%, যা 2016 সালে ছিল যথাক্রমে 24.3 এবং 12.9%। বাজেটে বিদেশি অনুদান ছিল 1999-2000 অর্থ বছরে 10.4%, এখন 10.81%। এই পরিসংখ্যান সরকারের সাফল্য অর্জনের আরেকটি প্রমাণ। টানা 15 বছর মাননীয় প্রধানমন্ত্রী কালজয়ী উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করার দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সর্বত্র বদলে যাওয়া বাংলাদেশ দেখা যায়। বিশ্ব অর্থনীতির কঠিন চ্যালেঞ্জের বছরেও জিডিপি, দেশজ উৎপাদনের আকার বেড়েছে। সম্প্রতি IMF আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরিসংখ্যানের ভিত্তিতে তৈরি বিশ্বের 50টি বৃহত্তম দেশের তালিকায় 35তম অর্থনীতি দেশ এখন বাংলাদেশ। 2021 সালে যা ছিল 21তম। মোট 191টি দেশ নিয়ে তৈরি এই তালিকা। যে গতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, 2030 সালের মধ্যে বিশ্বের 24তম বৃহৎ অর্থনীতি দেশ হিসেবে আবির্ভূত হবে বলে বহুজাতিক নিরীক্ষা ও পরামর্শ প্রতিষ্ঠান প্রাইম ওয়াটার PwC প্রতিবেদন প্রকাশ করেছে। কানাডার ভিজুয়াল ক্যাপিটালিস্টের প্রতিবেদনে 2024 সালে বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির তালিকায় বাংলাদেশ এখন 16তম। বিগত অক্টোবরে IMF এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের পূর্বাভাস অনুসরণ করে এই তালিকা করেছে তারা। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিগত বছরগুলোতে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিকে চমকে যাচ্ছে বিশ্ব। স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি নির্ধারণ করে একটি মাস্টার প্ল্যান প্রণয়ন করেছেন তিনি। চতুর্থ বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা ICT পলিসি 2018 এর সংশোধন উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। নির্বাচনী ইশতেহার মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান 2022-41, SDG 2030, ডেল্টা প্ল্যান 2100, ন্যাশনাল অ্যাডপশন প্ল্যান 2023-50, প্রসপেক্টিভ প্ল্যান 2021-41, হাওয়ার মাস্টার প্ল্যান 2012-32 ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত জীবন নিশ্চিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। অদম্য প্রাণ শক্তিতে অবদান রাখছেন, প্রত্যাশার চেয়ে বেশি চমক দেখিয়েছেন। মাননীয় স্পিকার, আপনি জানেন একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাম বলেন, প্রত্যেকটা কাজের সফলতা, ব্যর্থতা, সুফল, কুফল ব্যক্তির নিয়তের উপর নির্ভরশীল। বুখারী, মুসলিম। সুতরাং যিনি দেশ ও মানুষের জন্য কল্যাণকর ও সমাজের ও সওয়াবের কাজ করেন, তিনি সম্মানিত হন, মর্যাদার অধিকারী হন। মাননীয় স্পিকার, পূর্ণ কাজগুলোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী সেজন্য জননেত্রী শেখ হাসিনা মর্যাদার অধিকারী হয়েছেন, সম্মানের অধিকারী হয়েছেন। মাননীয় স্পিকার, LDC থেকে উন্নত বিশ্বে উত্তরণের লক্ষ্যে গ্রিন ক্লাইমেট রেজিলিয়েন্স ফান্ডে বৈদেশিক অর্থায়নের জন্য উন্নয়ন সহযোগী সংস্থা থেকে সহযোগিতা পাওয়ার জন্য ERD অর্থনীতি সম্পর্ক বিভাগ এবং বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয় উদ্যোগ গ্রহণ করতে পারে। মাননীয় স্পিকার, রুলস অফ বিজনেসে মন্ত্রণালয়গুলো কর্মপদ্ধতি নতুন করে নির্ধারণ করলে প্রকল্প গ্রহণের পূর্বে ডুপ্লিকেশন এড়ানোর জন্য NOC নেওয়ার প্রয়োজন হবে না, ফলে প্রকল্প বাস্তবায়ন দ্রুত হবে। PPR সংশোধনের যুক্তিকতা তুলে ধরে মাননীয় পরিকল্পনা মন্ত্রীকে প্রস্তাব দিয়েছিলাম। এটা বাস্তবায়ন কাম্য, কেননা অবকাঠামো উন্নয়ন কাজ ত্বরান্বিত হবে। জাতির জনক বঙ্গবন্ধুর শিশুদের প্রতি অপরিসীম মমতা ছিল। তিনি বিশ্বাস করতেন আজকে শিশুরা ওনার স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবে। জাতিসংঘ শিশু সনদের 15 বছর আগে 1974 সালে তিনি শিশু আইন প্রণয়ন করেছিলেন। প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেছিলেন। আমি পৃথক শিশু মন্ত্রণালয় গঠনের প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, ফায়ার সার্ভিস দুর্যোগকালীন দায়িত্ব পালনের কাজ করে। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে এটা ন্যস্ত করার প্রস্তাব করছি। জলমহাল নীতিমালা, বালু ও মাটি ব্যবস্থাপনা নীতিমালার অস্পষ্টতা ও অসঙ্গতি দূর করে বাস্তব ভিত্তিক নীতিমালা প্রণয়নের জন্য মাননীয় ভূমিপতিকে অনুরোধ জানিয়েছিলেন। আশা করি সেটা হবে। প্রবাহমান নদী জলমহলের আওতায় পড়ে না, এগুলো বাতিল করে
জেলেদের অবাধ সুযোগ দিতে হবে। জেলে নয়, এমন ব্যক্তিদের গড়া মৎস্যজীবী সমিতি বাতিল করতে হবে। মৎস্য জলজ সম্পদ রক্ষার জন্য নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল, চায়নার জোয়ারি জাল উৎপাদন ও বিপণন সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। সামাজিক নিরাপত্তার আওতায় প্রায় 5 কোটি উপভোগী প্রস্তাবিত বাজেটে বাড়বে আরও প্রায় 20 লাখ। আমি উপজেলা প্রশাসনের মাধ্যমে আমার সংসদীয় আসনে সম্প্রতি লাইভ যাচাই করে প্রায় 20% অনুপস্থিতি পেয়েছি। ইজিপিপি প্রকল্পে অনুপস্থিতি হার প্রায় 21%। মৃত্যুজনিত অন্যান্য কারণ চিহ্নিত হয়েছে। পরিসংখ্যান ব্যুরোর তালিকা হালনাগাদ করা প্রয়োজন। এর ফলে অপেক্ষমান উপকারভোগীর সংখ্যা আরও বাড়বে। ভূগর্ভস্থ পানির সংকট মোকাবেলায় সারফেস ওয়াটার ন্যাচারাল রিচার্জের জন্য প্রাকৃতিক জলাধার সংরক্ষণ ও খাল খনন করতে হবে। কৃষি ও পরিবেশ বান্ধব গ্রামীণ সড়ক নির্মাণ করা প্রয়োজন। IRDP 4 প্রকল্পে কৃষিখাতেও স্কিম গ্রহণ করা প্রয়োজন অথবা পৃথক প্রকল্প প্রয়োজন। সারা দেশে 73,000 কিলোমিটার গ্রামীণ কাঁচা রাস্তা রয়েছে, এগুলোর ID নম্বর ভুক্ত করা প্রয়োজন। আমার সংসদীয় আসনে আছে 874 কিলোমিটার। শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরের উন্নতি, মূল ভূমিকা রাখছে LGRD মন্ত্রণালয়। সুতরাং এই মন্ত্রণালয় বরাদ্দ বাড়ানোর প্রয়োজন। মাননীয় স্পিকার, বাজেট বাস্তবায়নের হার 2023-24 অর্থ বছরে 86.88% ছিল। বাড়াতে হলে বাজেট ঘাটতি পূরণে কর কাঠামোর নিয়ম দূর করতে হবে। খেলাপি ঋণের লাগাম টানতে অর্থ ঋণ আদালতে বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য আরো অর্থ ঋণ আদালত স্থাপন করা প্রয়োজন। সর্বোপরি প্রকল্প প্রণয়নের আগে সমীক্ষা করা প্রয়োজন। 2 মিনিট মাননীয় সদস্য, 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বাংলাদেশের হাওর ও জলাভূমি অপার সম্ভাবনার আধার এখানকার সম্পদ সম্ভাবনাকে সঠিকভাবে ব্যবহার করা যায়, GDP বৃদ্ধি পাবে, অর্থনীতি সহ নানাভাবে বাংলাদেশ এগিয়ে যাবে। দেশের 60টি জেলা ও ভারতের কিছু এলাকা ছাড়া পৃথিবীর কোথাও হাওর নেই। হাওরে 7 মাস পানি থেকে এই সময় হাওরে মাছ চাষ করে রপ্তানি করলে অনেক লাভ পাওয়া যাবে। মাননীয় স্পিকার, আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি জাতির জনক বঙ্গবন্ধু, বঙ্গমাতা ও শিশুপুত্র শেখ হাসিনা সহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের আত্মার প্রতি। জাতীয় চার নেতা 30 লক্ষ শহীদ, 21শে আগস্ট গ্রেনেড হামলায় শহীদ এবং এই বিএনপি জামাতের এই অত্যাচার নিপীড়নের শিকার, আওয়ামী লীগ সহযোগী সংগঠনের এই হামলা মামলার শিকার যারা জর্জরিত ছিলেন, কারাবন্দী ছিলেন, আন্দোলন লড়াই সংগ্রামে যারা বাঁকে বাঁকে শহীদ হয়েছেন, আমি তাদের নাম ইতিহাসের পাতা লিপিবদ্ধ করার অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার আব্বা আম্মার অনেক কষ্ট অবদান ছিল। মরহুম ডক্টর অজেদ মেও আমার আব্বা অধ্যক্ষ প্রফেসর মুজিবুর রহমান বাংলাদেশ পদার্থ বিজ্ঞান সমিতি যথাক্রমে সাধারণ সম্পাদক ছিলেন। বিএনপি আমলে আমার আব্বাকে 7 বার স্ট্যান্ডিং লিস্ট করা হয়। আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি 1991 সালে আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের AGS নির্বাচিত, তখন আমি 2য় বর্ষের ছাত্র বিএনপির ক্ষমতাকালীন আমাকে এই হত্যা করার জন্য আক্রমণ করা হয়েছিল। 27 ব্যাগ রক্তের বিনিময়ে যাদের রক্তের বিনিময়ে মহান আল্লাহ পাক নতুন জীবন দিয়েছেন তাদেরকে আমি স্মরণ করি। আজকে 127টি সেলাই নিয়ে, কর্তব্য যন্ত্র নিয়ে আজও আমি সেই যন্ত্রণায় বইছি। বিচার তো পাইনি, উপরন্ত মামলার পর মামলা হয়েছিল। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী কাজ দেখতে চান, ওনার সদয় বিবেচনা থাকায় আমার সংসদীয় আসনের সড়ক ব্রিজগুলো নির্মাণে যানবাহনের আধিক্যের কারণে সড়ক প্রশস্তকরণের 9ম জাতীয় সংসদের মেয়াদকালীন আমার মাস্টার প্ল্যান অসমাপ্ত প্রকল্প বাস্তবায়নের পদক্ষেপ, রেললাইন সম্প্রসারণ সমীক্ষা শুরুর উদ্যোগ, কৃষিসহ সব খাতেই প্রকল্প গ্রহণ জরুরি করা হয়েছে। এই জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। দুর্গাপুর কলমাকান্দার প্রাকৃতিক সম্পদ, বাংলাদেশ ভারত আন্তর্দেশীয় বাণিজ্যের অপার সম্ভাবনা। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। আপনার সময় শেষ হয়েছে। 1 মিনিট, জি শেষ করুন। ধন্যবাদ। মনোমুগ্ধ প্রকৃতির সৌন্দর্য, পাহাড় হাওর গেরা সৌন্দর্যের পরিপূর্ণতা, পর্যটন সমৃদ্ধ পৃথিবীর দীর্ঘতম দৈর্ঘ্যের এই সংসদীয় আসন। এখানে রয়েছে সুশৃঙ্খল ক্ষুদ্র নিগোষ্ঠীর গারো, হাজং, কোচ, বানাই, হুদি, বর্মন জাতিসত্তার বসবাস। ময়মনসিংহ বিভাগে সবচাইতে বেশি রাজস্ব আয় করে এই সরকার এই এলাকা থেকে। এখানে কিছু প্রস্তাবনা আছে, সেগুলো বাস্তবায়ন হলে একটি মডেল এলাকা হবে। আমার সংসদীয় আসনের প্রতিবেশী উজান এলাকা ভারতের মেঘালয়ে বর্ষাকালে ব্যাপক বৃষ্টিপাতের কারণে বন্যার ব্যাপকতা হয়। এখানে আন্তঃসীমান্ত অনেকগুলো নদী আছে, এই নদীগুলো এখন বালুকাময়। বালুর চর, ঢলের পানিতে বয়ে আসা বালুতে হাজার হাজার হেক্টর জমি অনাবাদী হয়ে আছে। ফসলের ক্ষেত রক্ষা, বাড়ি গুরুত্বপূর্ণ অবকাঠামো, এগুলো বন্যার ভয়াবহতা হ্রাস করে নদী, খাল, বিল, জলাশয় খনন করা প্রয়োজন। নদীর তীর প্রতিরক্ষা প্রয়োজন। এখানে খনন করে পানি ধারণ করা বৃদ্ধি করতে পারলে দেশের অভ্যন্তরে বন্যার প্রকোপ কমবে। বালু ভরাট হয়ে যাওয়া নদীগুলো খনন করে বন্ধ হয়ে যাওয়া নৌচলাচল পুনরায় চালু হবে। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য।